হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। আষাঢ়ের গভীর রাত, বল হরি আকাশে ভর করছে ঘন মেঘের দলবল। হরি বল, মাঝে মাঝে দূর দিগন্তে স্লেটে আঁকা চকের মতো চমকে উঠছে বিদ্যুতের এক একটা রেখা। চারজন ভাই, বড় অশোক, মেজ তাপস, সেজ গোবিন্দ আর ছোট শচীন, কাঁধে তুলেছে তাদের বাবা শ্রী রমানন্দ সান্যালের মৃতদেহ বল হরি এবং চলেছে গ্রামের প্রাচীন আম কাঁঠাল বাগান পেরিয়ে নিমতলার দিকে। বল হরি হরি বল, বল হরি হরি বল। খড়িবাড়ি গ্রামের একেবারে দক্ষিণ দিকে, যেখানে সরু মেঠো পথটা আম কাঁঠালের বাগান পেরিয়ে চওড়া হয়ে বসতি করেছে, সেখানেই নিমতলা শ্মশান। চারদিক নিঝুম, কেবল মাঝে মাঝে মেঘের তীব্র গর্জনে কেঁপে উঠছে ঘুমন্ত কাকের ডানা। অশোক বলল, এই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, কাজটাও নির্বিঘ্নে সারতে দেবে না দেখছি। তাপস বলল, বাবাকে কাল সকালে নিয়ে এলে হতো না? গোবিন্দ বললে, না হতো না, সাত সকালে এসব করা যায় না। এখন ডোমেরা মদ ফদ গিলে থাকে, তাই তো ঝক্কি পোহাতে হবে না আমাদের। শচীন বলল, এখন ভালোই ভালোই বাবাকে দাহ করতে পারলি ঢের। বাড়িতেও একটা ঝামেলা আছে যদিও। তবে ওকে ভালো করে আটকে এসেছি। এই চুপ কর চুপ কর, এখন ওসব কথা বলিস না। নে নে তাড়াতাড়ি পা চালা তো। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। নিমতলা পৌঁছে তারা দেখতে পেল দূরে আগুন জ্বালিয়ে শ্মশানের এক কোণে বসে আছে দুজন ডোম, সামনে রাখা দিশি মদের বোতল। ওদের চোখ টকটকে লাল। একটা পুরনো গান বেসুরু গলায় গিয়ে চলেছে দুজনে মিলে। অশোক গিয়ে বলল, এই যে ভাই, মরা এনেছি। ডোমদের মধ্যে একজন গান থামিয়ে ঢুলু ঢুলু চোখে বলে উঠল, এই মরা এনেছেন ভালো কথা, আমরা কি করব? মরাকে জ্যান্ত করে দেবো নাকি? তাপস বলল। তোমাদের যা কাজ সেটাই করবে, মরা পোড়াবে। অন্য ডোমটি বলল, এ অসময়, না না হবে না। মানে এটা কি? রাতের বেলা মরা পুড়বে না? এ এ আবার কেমন নিয়ম? কে বললো রাতে মরা পুড়বে না? রাতেও মরা পুড়বে, কিন্তু এই এখন দেখছেন না, আকাশের দিকে তাকিয়ে দেখেন, এই নামলো বলে ছাউনি ছাড়া মরা পড়ানো যাবে না। আর ওইদিকে ছাউনিগুলোতে এখনো মরা পুড়ছে, যান যান গিয়ে দেখেন, চোখ মেলে দেখেন। দূরে তাকিয়ে ওরা দেখল দুটো ছাউনির নিচের সত্যি দুটো মরা পুড়ছে, আর বাকি ছাউনিগুলো এখনো অপরিষ্কার। শচীন কঠিন মুখ করে বলল, গন্ধ বেরোচ্ছে মরা থেকে। আর দেরি করা যাচ্ছে না, আপনাদের অনুরোধ করছি আপনারা এমনি মরা পুড়িয়ে দিন। ডোমরা চোখাচোখি করল। এক পলক নীরবতা শেষে একজন বলল, ঠিক আছে, তবে ছাউনির মধ্যে পড়ানো যাবে না, ওই খোলা আকাশের নিচেই পড়াতে হবে বলে দিলাম। ঠিক আছে, তাই সই। ছাউনি লাগবে না, আমরা এই পুকুর ঘাটেই পুড়িয়ে নেবক্ষণ। আরে মদনা, যা তো কাঠ এনে চিতা সাজিয়ে ফেল চটপট। হ্যাঁ, যাই যাই। আধ ঘন্টার মধ্যে মদন ডোম মদের নেশায় কাঠ সাজিয়ে দিল পুকুর ঘাটেই। মরা শোয়ানো হলো চিতার ওপর। সেই মুহূর্তেই হাওয়াটা যেন আরো অস্থির হয়ে উঠল। মেঘে ঢাকা আকাশের ফাঁকে বিদ্যুৎ চমকে উঠল। দূরে ডেকে উঠল শেয়াল। ডোম বলল, এখনো ভেবেলিন বাবুরা, বৃষ্টি এলে কিন্তু মরা পুঁততে বাঁধা আসবে। শচীন বলল, ও তোমাদের অত ভাবতে হবে না, আমরা তো আছি। ডোমরা কি যেন আন্দাজ করে আর তর্ক করল না। কাজ শেষ হলো। বড় ছেলে অশোক বাবার মুখাগ্নি করল। বাকিরা একসাথে চিতায় আগুন দিল। জ্বলন্ত চিতার ওপর আগুনের লেলিহান শিখা পাক খেয়ে ঊর্ধ্ব গগনে উঠে যাচ্ছে।
চার ছেলে ডোমদের সঙ্গে তাদের ছাউনির নিচে গিয়ে বসল। বাবার মৃত্যু শোক ভুলে লোকটাকে আগুন জ্বলতে দেখে ওদের মুখে একটা অসম্ভব প্রশান্তির ছাপ দেখা দিল। এদের বাবা রমানন্দ সান্যাল ছিলেন জাঁদ রেল ব্যবসায়ী। কলকাতা শহরে বড় বাজারে চারটি দোকান আর একখানা গদি বাড়ি ছিল তার। এদিকে গ্রামে কম করে 100 বিঘা ধানি জমি। তবে এত কিছু বৈষয়িক কাজ তিনি একা হাতে সামলাতেন নির্দ্বিধায়। সুস্থ সবল মানুষটার এত সহজে মৃত্যু হওয়ার কথা ছিল না, কিন্তু ভাগ্যের খেলা, কখন কোন দান পড়বে কেউ জানে না। হঠাৎ একটা শব্দে ওরা সকলে চমকে উঠল। অনেক সময় মানবহাড়ের মোচড়ে যেমন শব্দ হয়, এই শব্দটা সেরকমই। হঠাৎ গোবিন্দ কিছু একটা দেখে আঁতকে উঠল। গোবিন্দর দৃষ্টি অনুসরণ করে প্রত্যেকে তাকালো চিতার দিকে। মরা হঠাৎ উঠে বসেছে। শচীন আর্তনাদ করে উঠল, বাবা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। আরে বাবুরা, আগুনে পুড়লে অমন হয়, অনেক সময় মরার দেহ সেঁকিয়ে উঠে পড়ে। এই মদনা, যা তো বুড়োটাকে লাঠি পিটিয়ায়। মদন নামে ডোমটা উঠে গিয়ে একটি মোটা বাঁশের লাঠি তুলে নিয়ে মরার গায়ে সপাটে দুবার বাড়ি মারতেই মরা আবার শুয়ে পড়ল। ঠিক তখনই শুরু হলো ঝড়। শ্মশানের শুকনো ঝরা পাতাগুলো হুলুস্থুলু করে চারদিকে উঠতে শুরু করলো, যেন এই রাত বিরেতে তাদের বেজায় নৃত্য করতে স্বাদ হয়েছে বড়। ঝোড়ো হাওয়ার ঝাপটায় নিমতলার নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। হাওয়ার গর্জন পাতার সরসর শব্দে যেন কান পাতা দেয়। এই দুর্যোগের পূর্বাভাস পেয়ে ডোমদের মধ্যে একজন উদ্বিগ্ন হয়ে বলে উঠল, সর্বনাশ, এই বৃষ্টি শুরু হবে নাকি রে? ওই করে বারণ করেছিলাম। তাহলে এইবারে? তাহলে তো এবারে মরা একেবারে পুড়বে না। আপনাদের তাই জন্যই বারণ করেছিলাম এই সময় মরা পড়াবেন না। পুড়বে না তো কি, বৃষ্টি থামলে না হয় আবার অন্য কাঠে পড়াবো। আরে ইয়ার কি হচ্ছে নাকি ঠাকুর? সব কিছুর তো একটা আদব কায়দা আছে, একটা নিয়ম কানুন আছে নাকি? মরা যদি একবার ঠিক মতো না পড়ে, তার ক্ষোভ এই মাটিতে রয়ে যায়, তখন সে ফিরে আসে। ওই জন্যই তখন পই পই করে বলেছিল, আর ওই জন্যই আমরা বর্ষাকালে ছাউনি ছাড়া মরা পোড়াই না। যত সব বাজে কথা। উফ, তোমরা যাও তো বাবু, আমরা বুঝে নেব। ভালো কথা, আপনারাই তাহলে বুঝে নিন। আমরা চললাম। আরে আরে তোমরা কোথায় যাচ্ছ? আমরা এখানে একা একা। ডোমরা এই বৃষ্টির মধ্যেই পেরিয়ে গেল, একবারও ফিরে তাকালো না। যে যার মতো গজগজ করতে করতে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। বোধহয় দূরে শ্মশানের প্রান্তে ওদের একটা ছোট্ট কুটিরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আবার মদের আসরে ডুবে যাবে ওরা। দেখতে দেখতে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামলো। ছ্যাঁকা খেয়ে সাপের মতো বার কয়েক হিসহিসিয়ে এতক্ষণ ঝোড়ো হাওয়ায় উস্কানি খেয়ে দাউ দাউ করে চিতাটা নিভে গেল। নিভন্ত চিতার বুক থেকে বেরিয়ে আসা ঘন সাদা ধোঁয়ার কুণ্ডলী শ্মশানের অন্ধকারে চড়ে ছড়িয়ে পড়েছে চারপাশে, আর জ্বলন্ত কাঠের গন্ধে মিশে গেল এক অদ্ভুত রকমের পোড়া পচা দুর্গন্ধ। অশোক বলল, এবারে কি করবো রে, মরা তো অর্ধেক পুড়লো। তাপস বলল, দাঁড়া না, বৃষ্টি কমলে আবার দেখা যাবে। দুর্যোগ তো আর বলে কয়ে আসবে না। গোবিন্দ বলল, আরে এই বৃষ্টি মনে হচ্ছে না তো সহজে ধরবে। ভালোই তো, কাল সকালে মরার ছাউনি খালি হলে সেখানে পুড়িয়ে দেব। 2-4 টাকা বেশি লাগলে দেব। কিন্তু আমি জানি না কেন আমার খুব ভয় করছে। ভয় কেন? কিসের ভয়? ওই যে ডোমরা কি বললে শুনলে না? কি বললে? ও, ওই মরা একেবারে
না পুড়লে কি সব হয়? আরে দূর বোকা, ওসবে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, কিন্তু সত্যি যদি বাবা ফিরে আসে, যদি আবার সেই হাড় কাঁপানো শব্দ। চার ভাইয়ের সারা শরীরের ভিতর দিয়ে একসাথে একটা হিমশীতল স্রোত কিলবিল করে নেমে গেল। চোখ ফিরিয়ে দেখে যা ভেবেছিল তাই। আধপোড়া দেহটা আবারও চিতার ওপর উঠে বসেছে, আর এইবার মাথাটা অদ্ভুতভাবে বেঁকে যেতে মনে হচ্ছে মরাটা যেন ওদের দিকেই তাকিয়ে আছে। অশোক দাঁতে দাঁত চেপে বলল, আরে যা, ডোমগুলোকে ডেকে আন। গোবিন্দ ভয় ভয় ছুটে যায় ডোমদের কুড়েঘরের অন্ধকার কুটিরের দিকে। খানিক বাদে হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বিরক্তিমাখা স্বরে বলল, ওই তো চলে এসছে। এই ডোমগুলো ভারী বজ্জাত, বললে নিজেরা লাঠি মেরে শুয়ে দিন গে। সে কি রে, আমরা মরার ওপর লাঠি চালাবো? সেই তো। কি আস্পর্ধা, ওটা আমাদের বাপ হয় রে। হ্যাঁ। হাজারো। না না, ডোমরা মারুক, আমরা কেন? না না, দরকার নেই, দরকার নেই। ঠিক ঠিক। কিছুক্ষণ কাটল। আকাশ ভেঙে অবিরাম বৃষ্টির ধারায় চারপাশ ডুবে যাচ্ছে। ঘন অন্ধকার যেন আরও জাঁকিয়ে বসেছে শ্মশানের ওপর। বাতাসের ঝাপটায় নিম গাছের ডালে ডালে এক অদ্ভুত আর্তনাদ, যেন গাছেরাও আসন্ন কিছুর গুজব শুনে নিজেদের মধ্যে কানাকানি করছে। এক হাড় হিম করা শীষের মতো সেই শব্দ শ্মশানের নিস্তব্ধতাকে আরও বিষিয়ে দিচ্ছে। আর স্থির থাকতে না পেরে অশোক গর্জে উঠল। কিন্তু এই অবস্থায় এতক্ষণ একটা হাত পোড়া মরাটাকে উঠে বসা অবস্থায় দেখতে হবে? এই সচিন, সচিন যা তো, একটা লাঠি মেরে শুইয়ে দিতে। না না বাবা, ও আমি পারবো না গো দাদা, তুমি যাও গা। শচীন ছোটবেলা থেকেই ভীতু প্রকৃতি। সে কিছুতেই যেতে রাজি হলো না। শেষে গোবিন্দ হাতে লাঠি তুলে নিয়ে চিতার কাছে এগিয়ে গেল। তারপর আনাড়ি হাতে সপাটে আঘাত করতেই আধপড়া মরার আলগা হয়ে আসা মুন্ডুটা শরীর থেকে খুলে গিয়ে ছিটকে গিয়ে পাশের পুকুরে পড়ল। এই যা বলে গোবিন্দ পিছিয়ে এলো। এবার চার ভাইয়ের মাথায় হাত। বৃষ্টিতে ফুলে ওঠা কালো নোংরা জলে পুকুরের ভিতর থেকে বাবার সেই মুন্ডু এখন তুলবে কে? অশোক চিৎকার করে বলল, আরে ঘটের মরা, বাবাকে চিতায় শোয়াতে বলেছিলাম, জবাই করতে বলিনি রে হতবাকা। তুই কি করলি? শালা, বাবার মুন্ডুটা কি ফুটবল পেয়েছো? এত জোরে মারার কি দরকার ছিল? নাও এবারে গোল করেছো, বিশ্বকাপ পেয়েছো, হাততালি দাও। একেবারে গদ্দপ কোথাকার। আরে আমি ইচ্ছে করে করেছি নাকি? কিভাবে হলো সেটাই তো বুঝলাম না। অর্ধেক পুড়ে মনে হয় মরাটা একটু গলে গলে গেছে, তাই বোধহয় আলগা হয়ে খুলে পড়েছে। আরে আলাদা হয়ে খুলে পড়েনি, তুমি মাঝমাঠ থেকে সপাটে গোল করেছো হারামজাদা। এবারে কি হবে? পুকুর থেকে তো বাবার মাথাটা তুলে আনতে হবে তো নাকি? কথাটা বলেই শচীনের খেয়াল হলো দাদারা কেউই সাঁতার জানে না, সুতরাং এই কাজ তাকেই করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। সবাই শচীনের দিকেই তাকিয়ে আছে দেখে শচীন একটা ঢোক গিলে বলে উঠল, আমার দ্বারা হবে না, ডোমকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ দেখ গে, গলা অবধি সব মদ খেয়ে পড়ে আছে। ওদেরকে তুলে তার ঠিক নেই, ওরা আবার পুকুর থেকে গিয়ে বাবার মুন্ডুখানা তুলে আনবে, হ্যাঁ। আবার এই ঝড় জল মাথায় নিয়ে, তাহলেই হয়েছে। হ্যাঁ, আর গিয়ে বলবো কি, গোবিন্দ নেট প্র্যাকটিস করছিল। এই সচিন, নাটক না করে যা, তুলে নিয়ে আয় পুকুর থেকে বাবার মাথাখানা। আরে বাবাই তো, এত ভয়ের কি আছে, যা। বাবা তো মরার আগে ছিল, এখন তো সে ইহলোক ত্যাগ করে পরপারে চলে গেছে। তার মাথা তুলে আনতে ভয় করবে না? আর মুন্ডু জারি হোক, ধর থেকে আলাদা হলে সবারই ভয় লাগে, বুঝলে? যা তো তুই, খালি বাজে কথা। হ্যাঁ, আমি তোর সাথে পুকুর পাড়ে গিয়ে দাঁড়াচ্ছি, চ। না না, ওই পাড়ের কাছেই পড়েছে, দেখ। আরে দেখ না, আমি নামবো না। তুই খালি মুন্ডুটা আমার হাতে এনে দে, আমি চিতায় ফের রেখে দেবো। দেখ, এর বেশি তো আমি কিছু করতে পারবো না। তুই জানিস সাঁতার তো আমি জানি না। আর তাপস, গোবিন্দ, হ্যাঁ দাদা। তোরা একটু ডোমের ঘরে যা। আচ্ছা। ওদের বল বৃষ্টির মধ্যে এতক্ষণে বাইরে থাকা সম্ভব হচ্ছে না। ঠিক ঠিক ঠিক। ওরা আমাদের বৃষ্টি থামা অবধি যেন ওদের ঘরে খানিক ঠাঁই দেয়। আচ্ছা 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 দাদা, এই চ, চ। আচ্ছা চ চ।
তাপস ও গোবিন্দ ডোমের কুটিরের দিকে চলে গেল। এদিকে শচীন ভয়ে ভয়ে পুকুরে নামল। অন্ধকারে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। জলজ গাছপালা, নোংরা আবর্জনা পুকুরে ভেসে রয়েছে। সেগুলোর ভেতর অন্ধের মতো হাতড়ে চলেছে শচীন। কখনো একটা শ্যাওলা ধরা ফাটা হাঁড়ি, কখনো একটা একগাছি কচুরিপানা তার হাতে এসে ধরা দিচ্ছে, কিন্তু মুন্ডুটা নেই। পাড়ে দাঁড়িয়ে অশোক বলল, কিরে পেলি? শচীনের দম বন্ধ হয়ে আসছে। কাদা আর পচা গন্ধে গা গুলি উঠছে। না পাচ্ছি না। বাবা গো, এইটুকু পুকুরে খুঁজে পাচ্ছিস না? শচীন আবারও আতিপাতি করে হাতড়াতে থাকলো। শীতল কাদাময় জলে হাত দিয়ে খুঁজতে লাগলো প্রতিটা কোণা। অন্যদিকে তাপস আর গোবিন্দ ডোমদের কুঁড়ে ঘরের সামনে গিয়ে দেখল টিনের বাঁকা দরজা বলতে বস্তুটা খোলা। ঘরের ভিতর নিশ্ছিদ্র অন্ধকার, এক চিলতে আলো নেই ভেতরে। তাপস ফিসফিস করে বলল, কিরে, পালিয়ে গেল না কিরে? গোবিন্দ দাঁড়িয়ে রইল চুপচাপ। তাপস ঘরের ভিতরে প্রবেশ করতেই অম্বল মসৃত মদের একটা সোঁদা সোঁদা গন্ধ এসে লাগলো তার নাকে। অন্ধকারে ঘরের কোণে একজনকে চিত হয়ে শুয়ে থাকতে দেখে তাপসের ধরে প্রাণ এলো। ও ভাই, শুনছো? আরে বলি, ও ভাই, আরে আমরা সবাই তোমাদের ঘরে এসে বসছি, বাইরে বৃষ্টির বেদম তোর। আরে কি হে, আরে ও ভাই। টুং শব্দ করে একটা কাঁচের শিশি তাপসের পায়ের কাছে এসে পড়ল। তাপস পকেট থেকে লাইটার বের করে জ্বালিয়ে শিশিটা হাতে নিয়ে দেখেই চমকে উঠে বলল, এ গোবিন্দ, তাড়াতাড়ি এদিকে আয়। এটাই ডোমের পকেটে কি করে এলো বলতো? গোবিন্দ তাপসের পিছনে এসে দেখল তাপসের হাতে রয়েছে একটা শিশি, লেবেলে লেখা দত্ত কোং ফার্মা আর্সেনিক। তাপস বিড়বিড় করে বলল, এই ওষুধই তো আমরা বাবার গরম দুধে মিশিয়েছিলাম, কিন্তু এটা ডোমের পকেটে কি করে? এই গোবিন্দ, এটা তোর পকেটে ছিল না? হ্যাঁ তাই তো। এই ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে গেল তাপসের। ঘরের কোণে পড়ে থাকা যে ডোমের পকেট থেকে শিশিটা মাটিতে পড়েছিল, তাপসের হাত থেকে পড়ে সেটা আবার সেই দিকেই খানিক গড়িয়ে গেছিল। আর সেই দিকে এক পা এগোতেই শুয়ে থাকা লোকটার মুখের দিকে তাকিয়ে হাড় হিম হয়ে গেল তাপসের। ফ্যাচ ফ্যাচ করে লাইটার জ্বালিয়ে মৃদু আলোতে সেই মানুষটাকে চিনতে পারল তাপস। সে তো কোনো ডোম নয়, তার নিজের ভাই গোবিন্দ। গোবিন্দ! আর্তনাদ করে উঠল তাপস। হঠাৎ মনে পড়ল একটু আগে ডোমেদের ডাকতে গোবিন্দ এসেছিল এখানে। তাহলে তখনই কি এতক্ষণ ওদের সঙ্গে যে গোবিন্দ সেজেছিল, যে বাবার মুন্ডু মেরে পুকুরে ফেলে দিল, সে কে? তাপসের কানের পাশে তখন ফিসফিসে কণ্ঠে কেউ বলল, মেজু খোকা, ও মেজু খোকা, সে যত মরেছে, এবার তোর পালা। কিরে বেটা শচীন, আর কতক্ষণ? চিৎকার করে প্রশ্ন করল অশোক। শচীন জল হাতড়ে হাতড়ে উত্তর দিল, বাবা গো, পাচ্ছি না দাদা। মুন্ডু কি জলে পড়ে উধাও হয়ে যাবে নাকি? খোঁজ খোঁজ, ঠিক করে খোঁজ। এদিকে অনেকক্ষণ কেটে গেছে। দুই ভাই সেই ডোমের ঘর থেকে আসছে না দেখে অশোক পুকুর পাড়ে বসে নিজের মনে মনে বলল, তাপস আর গোবিন্দ এখনো আসে না কেন? ডোমদের ঘরে বসে মদ গিলতে লাগলো নাকি? বড় খোকা, কে 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 ডাকলো? চমকে উঠল অশোক। বৃষ্টির মধ্যেও অশোকের কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ছে, কপালের শিরা টনটন করছে। ঠিক তখনই কট কট আবার সেই শব্দ।
অশোকের শরীরটা যেন জমে এলো শব্দটা শুনে। মরা আবার উঠে পড়ল নাকি? ধীরে ধীরে চোখ ফিরিয়ে সে চিতার দিকে তাকালো। না, মরা তো উঠে বসেনি। কৌতূহলের বশে সে চিতার কাছে এগিয়ে এসে বিস্ফারিত দৃষ্টিতে দেখল চিতার উপর মরা নেই, একেবারে ফাঁকা। কেউ নেই সেখানে, শুধু আগুন নিভে গিয়ে চিতার কাঠ ভিজে থেঁতলে পড়ে আছে। এক মুহূর্ত চুপ, তারপর আবার সেই শব্দ। এইবার একটু জোরে, একটু কাছে, ঠিক যেন কানের কাছেই। বড় খোকা, অশোক বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়িয়ে দেখল একটা আবছা কুয়াশায় মোড়া কঙ্কাল সদৃশ্য শরীর তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। মাথাটা নেই। জল আধপোড়া শরীরের বিভিন্ন স্থানে পোড়া গর্তগুলো হাঁ করে আছে। একেবারে এপার ওপার দেখা যাচ্ছে, আর সর্বাঙ্গ বেয়ে গলে পড়ছে চামড়া। অশোক চিৎকার করে শচীনকে ডাকতে গেল, কিন্তু ওর মুখ থেকে একটা শব্দ বেরোলো না। ফিসফিস করে সেই মূর্তিটার দিক থেকে ভেসে এলো, বড় খোকা, ভয় পাস না, আমি যে তোর বাপ। অশোকের গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, দম যেন আটকে এলো তার। আগুনের তাপে ঝলসানো বাবার পোড়া মাংসহীন হাতের আঙুলগুলো সাপের মতো ধীরে ধীরে ওর গলা লক্ষ্য করে উঠে এলো। অশোক আর্তনাদ করে ওঠার আগেই মরার হাতের শীতল স্পর্শ ওর শ্বাসনালীতে চেপে ধরল। অশোক মুখ দিয়ে শব্দ বের করার চেষ্টা করল, কিন্তু পারল না। চোখের সামনে রক্ত জমে উঠে মৃত্যুর অন্ধকারে ঘনিয়ে এলো তার দৃষ্টিপটে। তীব্র হাড় ভাঙার শব্দে অশোকের ঘাড় এক ঝটকায় উল্টো দিকে ঘুরে গেল। এতক্ষণ ধরে জল ঘেটে পুকুরের ঠান্ডা জলে গায়ে কাঁপুনি ধরছে শচীনের। অনেকক্ষণ ধরেই সে বাবার মাথাটা খুঁজছে, হাতড়াচ্ছে একেবারে পাগলের মতো। হঠাৎ ওর হাতে কিছু ঠেকল, সেটা তুলতেই সে দেখল এটাই তো বাবার মাথা। মাথাটার চোখ বন্ধ, গালের চামড়া আধপোড়া, ন্যাকড়ার মতো ছেঁড়া ছেঁড়া সব মাংসপেশি ঝুলছে সেটার থেকে। ঠোঁট গলে গেছে, কান ছুলে পড়েছে। পেয়েছি পেয়েছি দাদা, পেয়েছি, বাবার মুন্ডু পেয়েছি। শচীন পুকুর পাড়ের দিকে একবার চেয়ে তাকালো। অশোক নেই সেখানে। আচমকা দূরে কোথায় যেন একটা বাজ পড়ল কড়কড় করে। শচীনের বুকটা কেমন যেন হঠাৎই ভারী হয়ে উঠল। দাদা, দাদা, কোনো সাড়া নেই। অগত্যা মাথাটা হাতের মুঠোয় চেপে ধরে ধীরে ধীরে পুকুরের পাড়ের দিকে এগিয়ে এলো সে। আর ঠিক তখনই সে টের পেল জলটা অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গেছে। বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু এই ঝোড়ো বাতাসের আছড়ানিতেও তাতে কোনো ঢেউ খেলছে না। এমনকি জলের উপর পড়ে থাকা পাতাগুলোর নড়াচড়া বন্ধ। একটা জমাট থেমে থাকা দম বন্ধ করা স্তব্ধতা। শচীন মুন্ডুটা হাতে নিয়ে জলের মাঝখানে বোকার মতো স্থির হয়ে দাঁড়িয়ে এই অদ্ভুত পরিবর্তন দেখছিল। হঠাৎ পেছন থেকে সরসর শব্দে সে চমকে উঠল। এ কি? পুকুরের কচুরিপানাগুলো কাঁপতে শুরু করেছে। এক এক করে সেগুলো যেন এগিয়ে আসছে তার দিকে। সেগুলো যেন আর জলজ গাছ নয়, কালো জলের তলায় ঘাপটি মেরে বসে থাকা কোনো জীবন্ত হিংস্র জলচরের হাজার হাজার আঙুল। ছোট খোকা, বাবার মাথার দিকে তাকিয়ে শচীন দেখল সেটা চোখ মেলে একটা বিকট হাসি মুখে তাকিয়ে রয়েছে তার দিকে। মাথাটা ছুঁড়ে ফেলে দিল। ওরে বাবা রে!
শচীন উল্টো দিকে পালাতে গেল, কিন্তু ওর পায়ের কাছে কাদা আর পচা শ্যাওলা মাখা কচুরিপানার দলবল ওকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরল। শচীন ছটফট করতে লাগলো, হাত ছাড়াতে চাইলো, কিন্তু পারল না। চোরাবালিতে পড়লে মানুষের শরীর যেভাবে তলিয়ে যায়, ঠিক তেমনভাবেই শচীন ছটফট করতে লাগলো। সে হাঁসফাঁস করছে, মুখে নাকে কানে কাদা ঢুকছে, জল গিলছে, কাশি হচ্ছে, তবুও কোনো সুবিধা করে উঠতে পারছে না। খড়কুটো আঁকড়ে ধরার মতো করে পাড়ের কাছে একটা কচুর ডগা ধরে টান মারতেই সেটা যেন একটা কিলবিলের সাপের মতো তার হাতখানায় উল্টে জড়িয়ে ধরল। কচু, পানা, কাদা, মাটি সব কিছু দিয়ে এই কালো পুকুরের জল যেন তিলে তিলে গিলে নিল শচীনের গোটা শরীরকে। ধীরে ধীরে প্রবল বর্ষণের সঙ্গে কচুরিপানার তলায় তলিয়ে গেল ওর শরীরটা। রাত পেরিয়ে ভোর হয়েছে, বৃষ্টি থেমেছে। নিমতলা শ্মশানে ডোমরা এসে পৌঁছেছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। তারা গত রাতে এখানে ছিল না, চলে গিয়েছিল নিকটবর্তী নিমডাঙ্গা মাঠের পাশের তারির আড্ডায়, যেখানে তারা কেলু শ্যাকরার আস্তানায় জুয়ার আসরে মেতেছিল। তারা ফিরে এসে দেখল পুকুর ঘাটে ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে অশোকের দেহ। পুকুরে কচুরিপানায় জড়ানো অবস্থায় ভাসছে শচীনের দেহ। ওদিকে ডোমদের নিজেদের কুঁড়ে ঘরের ভেতরে রয়েছে গোবিন্দ ও তাপসের রক্তমাখা শরীরগুলো। অন্যদিকে ওদের বাবা অর্থাৎ গ্রামের চাঁদরেল ব্যবসাদার রমানন্দ সান্যালের মৃতদেহ অর্ধপোড়া অবস্থায় চিতায় যেমন শোয়ানো ছিল তেমনই আছে। গোটা ঘরবাড়ি গ্রামের লোকেরা শ্মশানে এসে এই দৃশ্য প্রত্যক্ষ করল। গ্রাম জুড়ে শুরু হলো শোরগোল। সবাই মিলে ছুটে গেল রমানন্দ বাবুর বাড়িতে। সেখানে গিয়ে তো আরেক কাণ্ড। বাড়ির ভিতরে উঠোনের একপাশে তালপাতার বেড়া দেওয়া উনুন ঘরের কোণে হাত পা বাঁধা অবস্থায় প্রায় আধমরা হয়ে পড়ে আছে বাড়ির বহুদিনের পুরনো কাজের লোক পটল। ওর চোখ কোটরে ঢুকে গেছে, মুখের মধ্যে গুচ্ছ গুচ্ছ কাপড় ঢোকানো আছে, মুখ থেকে বেরিয়ে আছে অস্পষ্ট গোঙানির শব্দ। সবাই পটলকে উদ্ধার করে মুখে চোখে জল দিয়ে বসাতেই সে কাঁপা গলায় বলতে শুরু করে পূর্ব রাতের ভয়ানক ঘটনা। কর্তা খুব ভালো লোক ছিল, কিন্তু ওর ওই 4টে ছেলে একদম বজ্জাত। আমাকে তো প্রতিদিন দেখতে হইতো যে বাপের লগে কত ঝগড়া করতো সম্পত্তি নিয়া। কিন্তু কাল রাইতে বাবারে ধইরা হঠাৎ কত মারধর শুরু কইল ওরা। আমি আমি যেমনি চিৎকার দিয়ে আগায় গেছি অমনি আমাকেও ঠ্যাঙাইলো। কর্তা রেগে গিয়ে কইল, তোমাদের এত বড় সাহস, বাপের গায়ে হাত দাও, দেখাচ্ছি তোমাদের মজা, দেখাচ্ছি। সম্পত্তির কানা করিও আমি তোমাদের দিয়ে যাব না। আমি 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 কালই উইল করব। বরদাদা কইল, কাল? হারামজাদা বুড়ো, আরে কাল অবধি তোকে বাঁচিয়ে রাখলে তো। মেজে দাদা অসভ্যের মতো হেসে কইল, তোকে মারার ফাঁদ আমাদের পাতাই আছে রে বুড়ো হাবড়া। তবে এত তাড়াতাড়ি সেই ফাঁদে পড়বি সেটা ভাবিনি। গোবিন্দ দাদা শচীনকে কইল, শিশিটা দে, আর ছুটে গিয়ে রান্নাঘর থেকে ওইটা নিয়ে আয়। রমানন্দ বাবু কইলেন, তোরা 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 কি করতে চাইছিস আমার সঙ্গে? হ্যাঁ, কি করতে চাইছিস? বড় দাদা তখন কইল, কিছুই না বুড়ো, তোকে হালকা করে মারতে চাইছি। আমাগো ওই শচীনটা গায়ে চইরা ধইরা ছিল। ওই সময় বাকিরা কর্তাকে ঘিরে ধইরা ছিল। আমি আমি চোখের সামনে দেখলাম অগো হাতে একখান কাঁচের ছোট শিশি। সবাই মিলে জোর কইরা বাপের মুখে হাঁ করাইয়া ওইটা গিলাইয়া দিল।
কয়েক সেকেন্ড পরে কর্তা ছটফট করতে করতে মাটিতে আশ্রাইয়া পইল। কি কি জ্বালা রে ভাই, বুক ধইরা ধর ফড়াইতে মুখে ফেনা উঠতেছিল। আমি কত চিল্লাইলাম, কিন্তু কিন্তু কেউ শুনলে না। অমনি বড় দাদা কইলে, শোন, আজ পটলকে মারা যাবে না। দুজনকে একসঙ্গে পোড়াতে নিয়ে গেলে লোকে বোধহয় সন্দেহ করতে পারে। ওকে এখানে বেঁধে বুঁধে ফেলে রাখ। আচ্ছা, কয়েকদিন পর ওকেও ওর কর্তার কাছে পাঠিয়ে দেবো। আর তারপরেই ওরা আমায় একটানা মাইরা হাত পা একরে পিস মরা কইরা বাইতা বুইতা এই রান্নাঘরের ভেতর ধইরা রাখলো। আর ওগো বাপেরে লইয়া নিমতলায় সইলা গেল। রমানন্দ বাবুর দেহ সেদিন শেষমেশ পোড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু তবুও যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। 4 ছেলে মরলেও একটি সফল ও সম্পূর্ণ জীবনের শেষ বেলায় এসে এমন আকস্মিক বেইমানি তার আত্মা বোধহয় মেনে নিতে পারেনি। নিজের রক্তের হাতে নিজের পরিশ্রম করে তৈরি করা সম্পত্তির লোভের ফলে এই অপমৃত্যুর মতো পরিণতি কেই বা কল্পনা করতে পারে, আর মানতেই বা কারা পারে। আজকাল গ্রামের অনেকেই এই ঘটনার পর রাত বিরেতে শ্মশানের পথে অর্ধগলিত পোড়া একটা দেহকে হাতে নিজের পোড়া মাথা নিয়ে ঘুরে বেড়াতে দেখছে। অনেকে শ্মশানের বাইরে থেকে শুনেছে একজনের চিৎকার, বড় খোকা, মেজো খোকা, সেজো খোকা, ছোট খোকা। তোমরা বলে, আমরা তো কইছিলাম সব কিছুর একটা আদব কায়দা আছে। হ্যাঁ, মরা যদি একবার ঠিক মতো না পড়ে তার ক্ষোভ এই মাটিতে রয়ে যায়, তখন সে ফিরে আসে। ঠিক। আপনারা শুনলেন অঙ্কিতা ঘোষের লেখা ঝড়ের রাতের শ্মশান যাত্রা। অশোকের ভূমিকায় দীপঙ্কর চ্যাটার্জি, গোবিন্দর ভূমিকায় আদিত্য, তাপসের ভূমিকায় সুমিতেন্দ্র, ডোমদের ভূমিকায় সুমিতেন্দ্র আর প্রত্যয়, শচীন আর গল্প পাঠে আমি প্রত্যয়। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি আসছে নতুন একটি গল্প। আমাদের অন্য একটি চ্যানেল বেড টাইম স্টোরিজ বাই 221B হ্যারিসন রোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর আমরা স্পটিফাইতেও আছি, সেখানেও ফলো করতে ভুলবেন না। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র।